আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। সময়টা 1419 খ্রিস্টপূর্ব, বৃহস্পতিবার মধ্যাহ্নের শেষ প্রহর। ইন্দ্রনগরীর শেষ সীমায় এসে দণ্ডায়মান হয়েছেন তারা। সামনেই বিশাল আকার অনন্য সৌন্দর্যের এক পশলা শুকানো ভূমির স্থান পদ্মবী। তিন পাশে তার জলাভূমি, যাতে বসতি গড়েছে সিংহস্র, সাপ, যোগ এবং জলপ্রাণী। পচে যাওয়া কচুরিপানা জলভূমি পরিণত হয়েছে নর্দমায়, যেখানে চরণ ফেলতেই যেন চামড়া হয়ে যাবে দগদগে ঘাম। চারপাশে এমনই নিষ্কৃষ্ট পরিবেশের মধ্যেখানে সগৌরবে চিত্ত উঁচিয়ে অবস্থান নিয়ে এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি পদ্মবী, যার জল যেন অমৃতের মতো শুদ্ধ এবং স্বচ্ছ। বিলের মধ্যখানে ফুটে উঠেছে চিত্র স্পর্শকারী পদ্ম, যেগুলোর রং, আকার, বর্ণ সবগুলো মানাবে, হৃদয়কে স্পর্শ করে মুহূর্তে বিমোহিত করতে সক্ষম। নগরে থাকাকালীন দুর্বান্তে প্রজাদের মুখে মুখে এই অপূর্ব বিলের কথা শ্রবণ হয়েছে রাজকন্যা। তিনি রাজ্যের এই অপার সৌন্দর্য স্বচক্ষে দেখার জন্য হয়ে উঠেছে উতলা। ফলস্বরূপ একটানা 3 রাত্রি 2 দিন গমনের পর পৌঁছে এই কিনারায় সহস্র গ্রাম এবং জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়েছে এই কূলে। রাজকন্যা বিমোহিত হয়ে তাকিয়ে রইলেন বিলের পদ্মগুলোর দিকে। এমন সময় পেছন জঙ্গল থেকে শব্দে শরীর ঝাপটাতে ঝাপটাতে রাজকন্যার কার্নিশে এসে শুয়ে পড়ল একটা শুভ্র রঙের বন বিড়াল। আর 2-3 বার তার শরীরটা কেঁপে উঠল এবং এর পরই নিঃশেষ হয়ে গেল। তার পিঠের খানিকটা নিচে ঢুকে রয়েছে একখানা তীর। সেই তীরটাকে ছুঁয়ে শক্ত হাতে টান দিল রাজকন্যা। অপর স্থানে অপার স্নেহ এবং যত্ন নিয়ে কোলে নিল ছোট্ট বন বিড়ালটাকে। 12 আলতো ধাকে আহত কণ্ঠে ডাকলো, পিঞ্জর, পিঞ্জর। চোখ থেকে আপনি গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। সিপাহীরা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন। একজন লাল রঙের কারুকার্য খচিত পোশাক পরিহিত অল্প বয়সী যুবতী এগিয়ে এলেন, কণ্ঠে কাতরতা নিয়ে বললেন, হাতে রক্ত মাখা তীরটার দিকে তাকিয়ে রাজকন্যা সূক্ষ্ম ধারালো ফলার তীরের আগা কালো বর্ণের খচিত। সেটাকে শক্ত করে ধরে সিপাহী উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, সিপাহী, তীর কোন দিক থেকে ছোড়া হয়েছে? 4 জন সিপাহী এবং 3 জন অল্প বয়সী যুবতী নিয়ে পদ্মবিল ভ্রমণে পাড়ি দিয়েছিলেন রাজকন্যা। সাথে ছিল তার প্রিয় শুভ্র ঘোড়া এবং পালিত বন বিড়াল পিজর। পদ্মবিলের দর্শনের সময় মুক্ত পিঞ্জর জঙ্গল থেকে সেদিকে ছুটে গিয়েছিল। মুক্তভাবে পালন করা হতো বিধায় এ বিষয়ে কেউ রাজকন্যাকে জ্ঞাত করেনি। তবে কোন দিক থেকে কে এই তীর ছুটেছে এটা বিলায় সামনে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয়। 4 জনের মধ্যেখানে একজন সিপাহী আন্দাজ করে বললেন, রাজকন্যা পিঞ্জর পশ্চিমের জঙ্গলের দিকে ছুটছিল এবং সে জায়গা হইতে তীরবদ্ধ হইয়া ফিরিয়াছে। হয়তো পশ্চিম জঙ্গলের ওই পাশ থেকে কোনো শিকারী ওই কাজ করিয়াছে। কথাটা
কথাটা শোনা মাত্রই কিঞ্চিত সময় ব্যয় না করে রাজকন্যা দ্রুত উঠে গেলেন ঘোড়ায়, টেনে নিল লাগাম। বাকি সিপাহীরা ও তড়িঘড়ি করে সে যার ঘোড়ায় উঠে পড়লেন এবং দাসীরা সেখানেই অপেক্ষা করতে লাগলেন। কিছু মুহূর্তে পার হতেই তারা ঢুকে পড়লেন জঙ্গলে। শুকনো পাতাকে মুড়িয়ে ঘোড়া এবং নিজস্ব গতিতে চলছে সামনের দিকে। রাজকন্যাকে সুরক্ষা দিয়ে সামনে এগিয়ে চলা ঘোড়া বসে থাকে সিপাহীরা বললেন, রাজকন্যা, আমরা নগরের সীমানার কাছাকাছি আসিয়া পড়েছি। এই জঙ্গল পার হইলেই ছন্দগড়, চলুন ফিরে যাই। মুহূর্তেই ঘোড়া থামিয়ে দিলেন রাজকন্যা। যুবক সিপাহী খুশি হলেন রাজকন্যা তার কথা মেনেছে ভেবে, কিন্তু তাদেরকে পুরোপুরি আহত করে আদেশ সূচক বাক্যে বললেন, ধনুক আর তীর দাও। অবাক হয়ে রাজকন্যার দিকে ফিরে তাকালেন সিপাহীরা। তার সুচালো দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সামনে তাকাতেই নজরে পড়লো জঙ্গলের সে সীমানার দৃশ্য। কয়েকখানা ঘোড়া সমেত সিপাহী দেখা যাচ্ছে। রাজকন্যা রক্তাক্ত তীরটা আরেকবার দেখে দূরের অপরিচিত যুবকের হাতে তীরকে মিলিয়ে নিলেন। পরক্ষণে চোয়াল শক্ত করে ধনুকের সাথে তীরটাকে সচালো। সাবধান, ইনি ইন্দ্রগড়ের রাজকন্যা। মুহূর্তেই ধারালো ফলা দিয়ে ঢুকে পড়ল কৃষ্ণ বর্ণের ঘোড়ার পিঠে। আর্তনাদ করে সামনে দুপা উঁচু করে লাফিয়ে উঠল ঘোড়া। তার পিঠে তীর হাতে বসে থাকা আগন্তুক তাল সামলাতে না পেরে লাফিয়ে জমিনে লাগলো। তারপর চক্ষু নিয়ে তীরন্দাজের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন। রাজকন্যা তীর ছুঁড়েই ক্ষান্ত হলেন না, এগিয়ে এলেন ঘোড়া নিয়ে। সাথে সাথে আগন্তুকের সাথে থাকা বাকি সিপাহীরা তীর ছোড়ার জন্য উদ্যত হলো। এর মধ্যে ইন্দ্রনগরের সিপাহীরা ঘোড়া নিয়ে দুরন্ত বেগে ছুটে এসে তাদের বাধা হলো। পিঠে তলোয়ার খোঁচা এবং হাতে তীর নিয়ে কঠোর কণ্ঠে বললেন, রাজকন্যা, ইনি চন্দ্রগড়ের রাজকুমার। রাজকন্যার শব্দটি কর্ণপাত হতে আগন্তুক কৌতূহলী দৃষ্টিতে তাকালো। গায়ে সাদা পাথরের খজ্জিত শুভ্র রাজকীয় পোশাক এবং মুখে পাতলা শুভ্র পর্দায় আবৃত শুভ আশের পিঠে তেজি কাজল, চোখে চাহনি দেখতেই থমকে গেল। শক্ত পাথরে আবৃত পাষাণ হৃদয়টা যেন মুহূর্তেই বরফের পাহাড়ের ন্যায় গলতে লাগলো। ধীর কদমে হেঁটে এক দৃষ্টি তাকিয়ে এলোমেলো পদচিহ্ন নিয়ে এগিয়ে আসতে লাগলো আগন্তুক। এই রক্তাক্ত চোখের টানা কাজলটা খানিকটা লেপ্টে গেছে অশ্রুতে। যেই লেপ্টে থাকা কাজল মুছতে এক অভাবনীয় উচ্চে আপ্লুত হয়েছে তার। ইন্দ্রনগরের সিপাহীরা অবাক দৃষ্টিতে আগন্তুকের দিকে দৃষ্টি দিল। তার পোশাকে গায়ে চন্দননগরের রাজকীয় চিহ্ন এবং তলোয়ারের কারুকার্য দেখে বললেন, রাজকন্যা, ইনি চন্দ্রগড়ের রাজকুমার। কর্ণপাত করলেন না রাজকন্যা। চন্দ্রনগরের রাজকুমার হোক বা স্বয়ং রাজা, সেটা আলোকপাত করার মোটেই প্রয়োজনীয়তা নেই আমার। আমার প্রিয়জনকে হত্যা করতে এই আগন্তুক বলতে বলতে ছুঁড়ে মারলো আর একখানা তীর। রাজকুমার বিমোহিত দৃষ্টিতে রাজকন্যাকে দেখতে দেখতে কিছুটা সরে গেলেন। লক্ষ্য স্পষ্ট হতেই খেপে গেলেন রাজকন্যা। পুনরায় সাজালো তীর হাসলেন রাজকুমার, বললেন, রাজকন্যার মতিভ্রষ্ট হয়েছে। কারো সাথে সাক্ষাৎ হয়নি আমার, সেখানে তাকে হত্যা করা তো অসম্ভব। মিথ্যে, এই তীর তোমার, আর এটাই চলেছে তুমি আমার পিঞ্জরকে। এই পিঞ্জরটাকে সিপাহীরা দ্রুত মৃত প্রিজনকে সামনে তুলে দেখালেন। রাজকুমার হাসলেন, অবহেলা করে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, ও বন বিড়াল। বাক্যগুলি শেষ করার পূর্বে হুঙ্কার চালেন রাজকন্যা। অশ্ব থেকে লাফ দিয়ে নেমে তরোয়াল চেপে ধরল রাজকুমারের। গলা কঠিন
গলায় কণ্ঠে কঠিনতা নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, সাবধান যুবক, ওকে বনবেড়াল বলবে না, ওর নাম পিঞ্জর, বুঝলে? ঠোঁট চেপে হাসলেন রাজকুমার। পুনরায় রাজকন্যাকে রাগিয়ে দিতে বললেন, ও একটা বিড়াল, আমি কেন ওকে পিঞ্জর বলে ডাকবো? যত সব আল্লাদি নাম। মস্তিষ্কে রক্ত উঠে গেল রাজকন্যার। সারা শরীরে রাগা কাঁপতে অনবরতই। একে তো প্রিয় পিঞ্জরকে হারিয়েছে, তার উপর প্রিয় জিনিসকে তাচ্ছিল্য করে হাসছে। এই যুবক নিজের রাগকে সংযত করে রাজকুমারের উদ্দেশ্যে সাবধানী বার্তা শোনালো। বলল, রাজকুমার, তোমার ভয় করছে না? একে তো তুমি নিজের রাজ্যের সীমানার বাইরে এসে শিকার করছো, তার উপর আমার পালিত পিঞ্জরকে হত্যা করছো। তোমাকে এই মুহূর্তে বন্দি করে আজীবন গুপ্ত কুটিরিতে ফেলে রাখলেও কেউ টের পাবে না। চুপ করে রাজকন্যার যাবতীয় হুমকি শ্রবণ করলেন রাজকুমার। মাথাটাকে খানিকটা নুয়ে রাজকন্যার মুখ বরাবর করলেন। ফিসফিস করে বললেন, ভয় পেয়েছি রাজকন্যা। নার সাহস এবং যুদ্ধ কৌশলের পদ্মাশীলতার গল্প অনেক শুনেছি, তবে অনুরোধ থাকবে, এই কৌশল চন্দ্রগড়ের রাজকুমারের সামনে দেখাবেন না, তাহলে বন বিড়ালের মতন আপনাকেও শিকার করে নিয়ে যাবে। বিড়ালটাকে দেখে সন্দেহ হয়েছিল কোনো সুন্দরী রমণী হবে। আপনাকে দেখে নিশ্চিত হলাম বিড়াল মালকিন দুইটাই পছন্দের। একজনকে স্বীকার করেছে, বাকিজন অপেক্ষারত। তার এই চক্ষুজোড়া দেখিয়ে খুন না করে পুরো মুখোশটাই দেখান, অস্তিত্ব হয়ে যায় ধরণী থেকে। খুব নিয়ে দু কদম পেছনে সরল রাজকন্যা। দাম্ভিকতার সুরে শিরদাঁড় উঁচু করে বললেন, ইন্দোরনগরের রাজকন্যা অতীপ্তা যাকে তাকে নিজের মুখশ্রী দেখায় না, কোনো হত্যাকারীকে তো নয়। তবে এই স্ত্রী খুব শীঘ্রই রাজকুমার বিরূপে পক্ষে আলোকিত করবে। আবারও পিছু ফিরলেন অতৃপ্তা। ঘৃণা বর্ষণ করে বলেন, জ্ঞাত আছি পিতা তার মৃত্যুর রাজ্য চন্দননগরের রাজকুমারের সহিত বিবাহ দেওয়ার বাসনা করেছেন, তবে সেই সুপাত্রকে স্বচক্ষে দেখিলাম। পরবর্তীতেও যে এরূপ কথোপকথন হবে সে আশা ত্যাগ করার সম্পূর্ণ নিশ্চিত থাকুন। বাক্যটুকু শেষ করেই রাজকন্যা অশ্বে উঠলেন। লাগাম টেনে সিপাহীদের চলে আসার জন্য নির্দেশ দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলল পদ্মবিলের দিকে। রাজকুমার অভিরূপ এখনো মোহনীয় দৃষ্টি ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে অশ্বের পিঠে বসে থাকা শুভ্র পরীর দিকে। দৃষ্টিতে তার প্রখর অসন্তোষ ওই সুশ্রী দর্শন করতে না পারার। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এবং তাকে দেখার ক্ষণকালও অতিবাহিত মাত্রই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, বিবাহ তাকেই করব। এই পুরুষ সমান অযোগ্য নারীকে কখনোই বিবাহ করবে না। তাহলে আজ এমন কি হলো যে তাকে বিবাহ করার জন্য ইন্দোরনগরে যাত্রা করেছো? শাস্তি হবে যেন। আপনার মিত্র রাজ্য চন্দননগরের রাজকুমার অভিরূপ সিং বিনা অনুমতিতে ইন্দোরনগরে অনুপ্রবেশ করিয়েছেন এবং অত্যন্ত নিঃসংসতার সহিত তিনি তীরবদ্ধ করিয়া আমার পিঞ্জরকে হত্যা করিয়াছেন। মিত্র, বাধ্য হইয়া পত্র পাঠিয়েছি, আশা করছি ভুল বুঝবে না। অতি শীঘ্রই রাজকুমার ইন্দ্রনগরকে পাঠানোর ব্যবস্থা করো। রাজার রাজ্যে রাজত্ব করতে গেলে রাজা সম্পর্কে ধারণা রাখা দরকার। আমি চন্দ্রনগরের সেই রাজা যার নিজের হিংস্রতা দেখিয়ে রাজ্যের কেন্দ্রস্থ স্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আমাদের রাজার রাজ্যে আমি রাজা এই গল্পটার পার্ট 1 আগে আপলোড হয়েছে। যারা যারা পার্ট 1টা শুনেন নাই তারা অবশ্যই সবটা শুনবেন, আর যারা যারা পার্ট 1টা শুনছেন 14 মিনিট 20 সেকেন্ড একটু কাট করে শুনে নেবেন। থ্যাংক ইউ। সময়টা 1419 খ্রিস্টপূর্ব বৃহস্পতিবার মধ্যাহ্নের শেষ প্রহর। ইন্দ্রনগরের শেষ সীমায় এসে দণ্ডায়মান হয়েছেন তারা। সামনেই বিশাল আকার অনন্য সৌন্দর্যের এক পশলা শুকানো ভূমির স্থান পদ্মবিল। তিন পাশে তার জলাভূমি, যাদের বসতি গড়েছে সিংহস্র, সাপ, যোগ এবং জলপ্রাণী। পচে যাওয়া কচুরিপানা জলভূমি পরিণত হয়েছে নর্দমায়, যেখানে চরণ ফেলতেই যেন চামড়া হয়ে যাবে দগদগে ঘাম। চারপাশে এমনই নিষ্কৃষ্ট পরিবেশের মধ্যেখানে সগৌরবে চিত্ত উঁচিয়ে অবস্থান নিয়ে এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি পদ্মবিল, যার জল যেন অমৃতের মতো শুদ্ধ এবং স্বচ্ছ। বিলের মধ্যখানে ফুটে উঠেছে চিত্র স্পর্শকারী পদ্ম, যেগুলোর রং, আকার, বর্ণ সবগুলো মানাবে, হৃদয়কে স্পর্শ করে মুহূর্তেই বিমোহিত করতে সক্ষম। নগরে থাকাকালীন দুর্বান্তে প্রজাদের মুখে মুখে এই অপূর্ব বিলের কথা শ্রবণ হয়েছে রাজকন্যা। তিনি রাজ্যের এই অপার সৌন্দর্য স্বচক্ষে দেখার জন্য হয়ে উঠেছে উতলা। ফলস্বরূপ একটানা 3 রাত্রি 2 দিন গমনের পর পৌঁছে এই কিনারায় সহস্র গ্রাম এবং জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়েছে এই কূলে। রাজকন্যা বিমোহিত হয়ে তাকিয়ে রইলেন বিলের পদ্মগুলোর দিকে। এমন সময় পেছন জঙ্গল থেকে সশব্দে শরীর ঝাপটাতে ঝাপটাতে রাজকন্যার কার্নিশে এসে শুয়ে পড়ল একটা শুভ্র রঙের বন বিড়াল। আর 2-3 বার তার শরীরটা কেঁপে উঠল এবং এর পরই নিঃশেষ হয়ে গেল। তার পিঠের খানিকটা নিচে ঢুকে রয়েছে একখানা তীর। সেই তীরটাকে ছুঁয়ে শক্ত হাতে টান দিল রাজকন্যা। অপর স্থানে অপাস্নেহ এবং যত্ন নিয়ে কোলে নিল ছোট্ট বন বিড়ালটাকে। 12-2 আলতো ধাকে আহত কণ্ঠে ডাকলো, পিঞ্জর, পিঞ্জর। চোখ থেকে আপনি গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। সিপাহীরা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন। একজন লাল রঙের কারুকার্য খচিত পোশাক পরিহিত অল্প বয়সী যুবতী এগিয়ে এলেন, কণ্ঠে কাতরতা নিয়ে বললেন, হাতে রক্তমাখা তীরটার দিকে তাকিয়ে রাজকন্যা সূক্ষ্ম ধারালো ফলার তীরের আগা কালো বর্ণের খচিত, সেটাকে শক্ত করে ধরে সিপাহী উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, সিপাহী, তীর কোন দিক থেকে ছোড়া হয়েছে? 4 জন সিপাহী এবং 3 জন অল্প বয়সী যুবতী নিয়ে পদ্মবিল ভ্রমণে পাড়ি দিয়েছিলেন রাজকন্যা। সাথে ছিল তার প্রিয় শুভ্র ঘোড়া এবং পালিত বন বিড়াল পিজর। পদ্মবিলের দর্শনের সময় মুক্ত পিঞ্জর জঙ্গল থেকে সেদিকে ছুটে গিয়েছিল। মুক্তভাবে পালন করা হতো বিধায় এ বিষয়ে কেউ রাজকন্যাকে জ্ঞাত করেনি। তবে কোনো দিক থেকে কে এই তীর ছুটেছে এটা বিলায় সামনে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয়। 4 জনের মধ্যেখানে একজন সিপাহী আন্দাজ করে বললেন, রাজকন্যা পিঞ্জর পশ্চিমের জঙ্গলের দিকে ছুটছিল এবং সে জায়গা হইতে তীরবদ্ধ হইয়া ফিরিয়াছে। হয়তো পশ্চিম জঙ্গলের ওই পাশ থেকে কোনো শিকারী ওই কাজ করিয়াছে। কথাটা শোনা মাত্রই কিঞ্চিত সময় ব্যয় না করে রাজকন্যা দ্রুত উঠে গেলেন ঘোড়ায়, টেনে নিল লাগাম। বাকি সিপাহীরা ও তড়িঘড়ি করে সে যার ঘোড়ায় উঠে পড়লেন এবং দাসীরা সেখানে অপেক্ষা করতে লাগলেন।
কিছু মুহূর্তে পার হতেই তারা ঢুকে পড়লেন জঙ্গলে। শুকনো পাতাকে মুড়িয়ে ঘোড়া এবং নিজস্ব গতিতে চলছে সামনের দিকে। রাজকন্যাকে সুরক্ষা দিয়ে সামনে এগিয়ে চলা ঘোড়া বসে থাকে সিপাহীরা বললেন, রাজকন্যা, আমরা নগরের সীমানার কাছাকাছি আসিয়া পড়েছি। এই জঙ্গল পার হইলেই চন্দ্রগড়, চলুন ফিরে যাই। মুহূর্তেই ঘোড়া থামিয়ে দিলেন রাজকন্যা। যুবক সিপাহী খুশি হলেন রাজকন্যা তার কথা মেনেছে ভেবে, কিন্তু তাদেরকে পুরোপুরি আহত করে আদেশ সূচক বাক্যে বললেন, ধনুক আর তীর দাও। অবাক হয়ে রাজকন্যার দিকে ফিরে তাকালেন সিপাহীরা। তার সুচালো দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সামনে তাকাতেই নজরে পড়ল জঙ্গলের শেষ সীমানার দৃশ্য। কয়েকখানা ঘোড়া সমেত সিপাহী দেখা যাচ্ছে। রাজকন্যা রক্তাক্ত তীরটা আরেকবার দেখে দূরের অপরিচিত যুবকের হাতে তীরকে মিলিয়ে নিলেন। পরক্ষণে চোয়াল শক্ত করে ধনুকের সাথে তীরটাকে সচালো। সাবধান, ইনি ইন্দ্রগড়ের রাজকন্যা। মুহূর্তেই ধারালো ফলা দিয়ে ঢুকে পড়ল কৃষ্ণ বর্ণের ঘোড়ার পিঠে। আর্তনাদ করে সামনে দুপা উঁচু করে লাফিয়ে উঠল ঘোড়া। তার পিঠে তীর হাতে বসে থাকা আগন্তুক তাল সামলাতে না পেরে লাফিয়ে জমিনে লাগলো। তারপর চক্ষু নিয়ে তীরন্দাজের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন। রাজকন্যা তীর ছুঁড়েই ক্ষান্ত হলেন না, এগিয়ে এলেন ঘোড়া নিয়ে। সাথে সাথে আগন্তুকের সাথে থাকা বাকি সিপাহীরা তীর ছোড়ার জন্য উদ্যত হলো। এরই মধ্যে ইন্দ্রনগরের সিপাহীরা ঘোড়া নিয়ে দুরন্ত বেগে ছুটে এসে তাদের বাধা হলো। পিঠে তলোয়ার খোঁচা এবং হাতে তীর নিয়ে কঠোর কণ্ঠে বললেন, রাজকন্যা, ইনি চন্দ্রগড়ের রাজকুমার। রাজকন্যা শব্দটি কর্ণপাত হতে আগন্তুক কৌতূহলী দৃষ্টিতে তাকালো। গায়ে সাদা পাথরের খজ্জিত শুভ্র রাজকীয় পোশাক এবং মুখে পাতলা শুভ্র পর্দায় আবৃত শুভ আশের পিঠে তেজি কাজল, চোখের চাহনি দেখতেই থমকে গেল। শক্ত পাথরে আবৃত পাষাণ হৃদয়টা যেন মুহূর্তেই বরফের পাহাড়ের ন্যায় গলতে লাগলো। ধীর কদমে হেঁটে এক দৃষ্টি তাকিয়ে এলোমেলো পদচিহ্ন নিয়ে এগিয়ে আসতে লাগলো আগন্তুক। এই রক্তাক্ত চোখের টানা কাজলটা খানিকটা লেপ্টে গেছে অশ্রুতে। যে এই লেপ্টে থাকা কাজল মুছতে এক অভাবনীয় উচ্চে আপ্লুত হয়েছে তার। ইন্দ্রনগরের সিপাহীরা অবাক দৃষ্টিতে আগন্তুকের দিকে দৃষ্টি দিল। তার পোশাকে গায়ে চন্দননগরের রাজকীয় চিহ্ন এবং তলোয়ারের কারুকার্য দেখে বললেন, রাজকন্যা, ইনি চন্দ্রগড়ের রাজকুমার। কর্ণপাত করলেন না রাজকন্যা। চন্দ্রনগরের রাজকুমার হোক বা স্বয়ং রাজা, সেটা আলোকপাত করার মোটেই প্রয়োজনীয়তা নেই আমার প্রিয়জনকে হত্যা করতে এই আগন্তুক বলতে বলতে ছুঁড়ে মারলো আর একখানা তীর। রাজকুমার বিমোহিত দৃষ্টিতে রাজকন্যাকে দেখতে দেখতে কিছুটা সরে গেলেন। লক্ষ্য স্পষ্ট হতেই খেপে গেলেন রাজকন্যা। পুনরায় সাজালো তীর হাসলেন রাজকুমার, বললেন, রাজকন্যার মতিভ্রষ্ট হয়েছে। কারো সাথে সাক্ষাৎ হয়নি আমার, সেখানে তাকে হত্যা করা তো অসম্ভব। মিথ্যে, এই তীর তোমার, আর এটাই চুরেছো তুমি আমার পিঞ্জরকে। এই পিঞ্জরটাকে সিপাহীরা দ্রুত মৃত পিঞ্জরকে সামনে তুলে দেখালেন। রাজকুমার হাসলেন, অবহেলা করে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, ও বন বিড়াল। বাক্যগুলি শেষ করার পূর্বে হুঙ্কার চালেন রাজকন্যা। অশ্ব থেকে লাফ দিয়ে নেমে তরোয়াল চেপে ধরল রাজকুমারের। গলায় কণ্ঠে কঠিনতা নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, সাবধান যুবক, ওকে বন বেড়াল বলবে না, ওর নাম পিঞ্জর, বুঝলে? ঠোঁট চেপে হাসলেন রাজকুমার। পুনরায় রাজকন্যাকে রাগিয়ে দিতে বললেন,
ও একটা বিড়াল, আমি কেন ওকে পিঞ্জর বলে ডাকবো? যত সব আল্লাদি নাম। মস্তিষ্কে রক্ত উঠে গেল রাজকন্যার, সারা শরীরে রাগা কাঁপতে অনবরতই। একে তো প্রিয় পিঞ্জরকে হারিয়েছে, তার উপর প্রিয় জিনিসকে তাচ্ছিল্য করে হাসছে। এই যুবক নিজের রাগকে সংযত করে রাজকুমারের উদ্দেশ্যে সাবধানী বার্তা শোনালো, বলল, রাজকুমার, তোমার ভয় করছে না? একে তো তুমি নিজের রাজ্যের সীমানার বাইরে এসে শিকার করছো, তার উপর আমার পালিত পিঞ্জরকে হত্যা করছো। তোমাকে এই মুহূর্তে বন্দি করে আজীবন গুপ্ত কুটিরিতে ফেলে রাখলেও কেউ টের পাবে না। চুপ করে রাজকন্যার যাবতীয় হুমকি শ্রবণ করলেন রাজকুমার। মাথাটাকে খানিকটা নুইয়ে রাজকন্যার মুখ বরাবর করলেন, ফিসফিস করে বললেন, ভয় পেয়েছি রাজকন্যা। আপনার সাহস এবং যুদ্ধ কৌশলের পদ্মাশীলতার গল্প অনেক শুনেছি, তবে অনুরোধ থাকবে এই কৌশল চন্দ্রগড়ের রাজকুমারের সামনে দেখাবেন না, তাহলে বন বিড়ালের মতন আপনাকেও শিকার করে নিয়ে যাবে। বিড়ালটাকে দেখে সন্দেহ হয়েছিল কোনো সুন্দরী রমণী হবে, আপনাকে দেখে নিশ্চিত হলাম বিড়াল মালকিন দুইটাই পছন্দের। একজনকে স্বীকার করেছে, বাকিজন অপেক্ষারত। তার এই চক্ষুজোড়া দেখিয়ে খুন না করে পুরো মুখোশটাই দেখান, অস্তিত্ব হয়ে যায় ধরণী থেকে। খুব নিয়ে 2 কদম পেছনে সরল রাজকন্যা। দাম্ভিকতার সুরে শিরদাঁড় উঁচু করে বললেন, ইন্দোরনগরের রাজকন্যা অতৃপ্তা যাকে তাকে নিজের মুখশ্রী দেখায় না, কোনো হত্যাকারীকে তো নয়। তবে এই স্ত্রী খুব শীঘ্রই রাজকুমার বিরূপে পক্ষে আলোকিত করবে। আবারও পিছু ফিরলেন অতৃপ্তা, ঘৃণা বর্ষণ করে বলেন, জ্ঞাত আছি পিতা তার মৃত্যুর রাজ্য চন্দননগরের রাজকুমারের সহিত বিবাহ দেওয়ার বাসনা করেছেন, তবে সেই সুপাত্রকে স্বচক্ষে দেখিলাম। পরবর্তীতেও যে এরূপ কথোপকথন হবে সে আশা ত্যাগ করার সম্পূর্ণ নিশ্চিত থাকুন। বাক্যটুকু শেষ করেই রাজকন্যা অশ্বে উঠলেন। লাগাম টেনে সিপাহীদের চলে আসার জন্য নির্দেশ দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলল পদ্মবিলের দিকে। রাজকুমার অভিরূপ এখনো মোহনীয় দৃষ্টি ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে অশ্বের পিঠে বসে থাকা শুভ্র পরীর দিকে। দৃষ্টিতে তার প্রখর অসন্তোষ ওই সুশ্রী দর্শন করতে না পারার। পিতা, পত্রের শুরুতে সালাম প্রদর্শন করিলাম। আপনার মিত্ররাজ্য চন্দননগরের রাজকুমার অভিরূপ সিং বিনা অনুমতিতে ইন্দোরনগরে অনুপ্রবেশ করিয়েছেন এবং অত্যন্ত নিঃসংসতার সহিত তিনি তীরবদ্ধ করিয়া আমার পিঞ্জরকে হত্যা করিয়াছেন। নিহাতি বন্ধুরাষ্ট্রের সহিত আপনার সম্পর্ক ছিন্ন হইবে ভাবিয়া আমি তাহাকে বিনা শাস্তিতে মুক্ত করিয়া চলিয়া আসিয়াছি, তবে আপনি তাহাকে অতি শীঘ্রই এই জঘন্য অপরাধের কারণে শাস্তি প্রদান করিবেন। যতক্ষণ না পর্যন্ত উক্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত রাজকন্যা অতৃপ্তা আপনাকে মুখ দর্শন করাইতে বিরত থাকিবেন। বাহকের থেকে রাজকন্যা দেয়া পত্রখানা পড়তেই মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল রাজার। তিনি অতি মন খারাপের সহিত বাহকের দিকে তাকালেন, চিন্তিত কণ্ঠে বললেন, রাজকন্যার অবস্থান সম্পর্কে কি জানো? বাহক রাজাকে কুর্নিশ করে নিচু চোখে বললেন, মহারাজ, রাজকন্যা কিছু প্রহর পূর্বেই প্রাসাদে ফিরেছেন, তবে তিনি প্রিয় পিঞ্জরের শোকে অত্যন্ত ব্যথিত। রাজমাতার নিকটে জানলাম তিনি দোর বন্ধ করে কক্ষে অবস্থান করছে। রাজা যেন এ পর্যায়ে আরো চিন্তিত হলেন। তিনি রাজকন্যার জেদ সম্পর্কে অবগত। যদি তার কথা মতো দ্রুতই রাজকুমারকে রাজ দরবারে না ডাকে তাহলে হয়তো ধীরে ধীরে আহারের প্রতি অনীহা দেখাবে। না,
এমনটা ঘটতে দেওয়া উচিত হবে না। তিনি কিছুক্ষণ ভাবলেন, পরপরই বাহককে বললেন পত্র লিখতে। ময়ূরের পেখমের শক্ত অংশে কালি ছুঁয়ে সাদা কাগজে আঁচড় কাটতে লাগলেন। গুটি গুটি অক্ষরে পত্রখানা থেকে গোল করে ভাঁজ করে সাদা সুতো দিয়ে পেঁচালেন। এরপর রাজকীয় উড়ন্ত দুধ পায়রার পায়ে পেঁচিয়ে উড়িয়ে দিলেন আকাশে। বিস্তীর্ণ নীল আকাশ, স্বচ্ছ নীলাভ আকাশের মধ্যে ঘন সাদা তুলোর মতো মেঘ। এরা যেন ফুল হয়ে ফুটে আছে। তার নিচে কিছুক্ষণ পর পর উড়ে যাচ্ছে চিল। এরা চন্দননগরের আকাশে স্বাধীনভাবে উঠছে। হঠাৎ এই চিলদের থেকে বেশ খানিকটা দূরত্বে নিচের স্তরে উড়ে এলো এক পায়রা। দূর থেকে প্রাসাদের সৈন্যরা তাকিয়ে রইল পায়রার পানে। তার রক্তিম পায়ে সাদা কাগজ পেঁচানো দেখতেই একজন চিৎকার করে উঠল, রাজকীয় পত্র এসেছে। পায়রাটা আরেকটু নিচু থেকে উড়ে এসে দাঁড়ালো প্রাসাদের সম্মুখে থাকা এক স্তম্ভের উপর। সাথে সাথে সৈন্য ধরে ফেললো। উদ্যানে তার পা থেকে সুতোর বাঁধন খুলে পত্রটা হাতে নিয়ে উড়িয়ে দিল আবার আকাশে। পত্রখানা বার্তাবাহর কাছে হস্তান্তর করে পুনরায় ফিরে এলো প্রাসাদের মূল ফটকের সম্মুখে পাহারা দিতে। মিত্র, বাধ্য হইয়া পত্র পাঠিয়েছি। আশা করছি ভুল বুঝবে না। অতি শীঘ্রই রাজকুমার ইন্দ্রনগরকে পাঠানোর ব্যবস্থা করো। 4 দিন পূর্বে সে আমার রাজ্যে অনুপ্রবেশ কইরা আমার কন্যার পালিত বনবিড়ালরে কিভাবে হত্যা করিয়াছে, যা রাজকন্যা স্বচক্ষে দেখিয়াছে। সে আমার নিকটের কাছে বিচার চাইছে এবং হুমকি শিকারে বলিয়াছে, যতদিন পূর্বে এই বিচার করব না ততদিন আমার মুখ দর্শন করিবে না। রাজকন্যা দোয়ার বন্ধ করিয়া পক্ষে আছে এবং আহান ত্যাগ করিয়াছে। এ বড় যন্ত্রদানক সংবাদ। একমাত্র কন্যার এমন তেজ সামনে আমি বড় অসহায়। অতি শীঘ্রই আমাকে উক্ত বিপদ থেকে রক্ষা করো। পত্র রচনায় ইন্দ্রনগরের রাজা স্নেহাবিলাস। পত্র পড়তেই চমকে গেলেন রাজা। দ্রুত সিপাহী পাঠালেন রাজকুমার অভিরূপ সিংহের উদ্দেশ্যে। পিতার ডাক পেতেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলেন রাজকুমার। পত্রে লেখা যাবতীয় তথ্য পড়ে নিজ ভাবনায় ব্যস্ত হলেন। ভাবনা শেষে পিতার উদ্দেশ্যে বললেন, পত্রের উত্তর দেওয়ার প্রয়োজন নেই পিতা। আমি আজই ইন্দ্রনগরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করব। রাজা বাধা দিলেন। চিন্তিত কণ্ঠে বললেন, পুত্র, তুমি সেখানে যাবে না। রাজকুমারীর যে তেজ কঠোরতা সবকিছু সম্পর্কে অবগত আমি। সে তোমায় কঠিন কোনো শাস্তি দিতে পিছুপা হবে না। এর থেকে আমি তার কাছে পত্রে ক্ষমা চাইব। হয়তো এতে আমাদের মধ্যকার সুসম্পর্ক কিছুটা নড়বড়ে হবে, এমনকি বিবাহটাও ভাঙতে পারে। তবে তাতে খুব একটা ক্ষতি হবে বলে মনে করছি না। দক্ষিণাত্য রাজার ভগ্নী কন্যার সহিত তোমার বিবাহের প্রস্তাব এসেছে কিছুকাল পূর্বে। সে বড়ই সুলক্ষণা। নেহাতি স্নেহাবিলাসকে কথা দিয়েছিলাম বলে তাদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে এবারে প্রস্তাব পাকাপোক্ত করব। ভুরুদয় কিঞ্চিত কুঁচকে পিতার দিকে তাকালো রাজকুমার। সচেতন দৃষ্টিতে তার মুখভঙ্গি অবলোকন করে ভাবভঙ্গি বোঝার প্রয়াস চালালেন। হুট করে প্রস্তাব পরিবর্তন করাটা মোটেও পছন্দ নয়, ঠেকলো না তার কাছে। মেরুদণ্ড সোজা করে শির উঁচু করলো। কণ্ঠে কাঠিন্যতা গম্ভীরতা মিশিয়ে সুনিশ্চিতভাবে পিতার উদ্দেশ্যে বলল, দক্ষিণ রাত্রে রাজাকে ফিরিয়ে দিয়ে আপনি উত্তম কাজ করেছেন। ভবিষ্যতে ইন্দ্রনগরের রাজকন্যার সহিত আমার বিবাহ দিয়ে আরো উত্তম কাজ করবেন বলে আশা করছি। রাজা অবাক চোখে ছেলের দিকে তাকালেন। অভিরূপ সে চোখের দিকে সরাসরি দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার অভিব্যক্তি বুঝতে আপনার অসুবিধা হবে আমি আশা করছি না। ইন্দ্রনগরের রাজকন্যা শহীদ দেখা হয়েছে অসরত জঙ্গলে এবং তাকে দেখার ক্ষণকালও অতিবাহিত মাত্রই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি বিবাহ তাকেই করব।
রাজা অমর সিং পুত্রের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন, তাকে পূর্বের কথা মনে করিয়ে দিলে বললেন, রাজকুমার, কিছুকাল পূর্বে আমি বিবাহের প্রস্তাব তোমাদের সম্মুখে তুলেছিলাম। রাজকন্যা অতীতার বীরত্ব, যুদ্ধ কৌশল, অস্ত্রচালনা, সূক্ষ্ম তীরন্দাজ, মোহনীর সৌন্দর্য, সকল বিষয়ে গোটাখানেক পুঁথি তোমার সামনে পাঠ করলেও মত দাওনি। দ্বিমত পোষণ করে বলেছিলে এমন রাজকন্যা কখনো বিবাহ করবে না। তোমার কাছে যুদ্ধ কৌশল, অস্ত্রচালনা মাত্রই পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত। যে নারী এই সকল দিক নিজের মধ্যে লালন করে সে কখনো স্ত্রী হওয়ার যোগ্য নয়। নারী হবে কোমল, নারীর চক্ষু থাকবে জমিনে অন্তর্ভুক্ত, যার দৃষ্টি কখনোই জমিন থেকে উপস্থলে উঠবে না। এই পুরুষ সমান অযোগ্য নারীকে কখনোই বিবাহ করবে না। তাহলে আজ এমন কি হলো যে তাকে বিবাহ করার জন্য ইন্দ্রনগরে যাত্রা করেছো? শাস্তি হবে যেন। রাজকুমার চক্ষু বন্ধ করলেন, সাথে সাথে ভাবনায় ডুব দিলেন। বদ্ধ চক্ষুর পর্দায় মস্তিষ্কের কল্পনার শক্তির সাহায্যে সেই অভাবনীয় দৃশ্যগুলো ভেসে উঠল। শুভ্র অস্ত্র, তার উপর এক অপূর্ব সৃষ্টি, ওই তেজ, ওই অশ্রুসিক্ত লাল চক্ষু, কালো কাজলে লেপ্টে থাকা দুপাশ ভাবতেই চোখ খুলে ফেলল। পিতার উদ্দেশ্যে সম্মোহনী কণ্ঠে বলল, কারণ এটা কোনো নারী নই, এক হ্রাস মুগ্ধতা, মোহনীয় শক্তি, দিকে শব্দ পরিস্ফুটিত তাজা পদ্ম, যে পদ্ম দীপ্ত হাওয়ায় দুপাশে ধুলো ভেঙে পড়ে না। তাকে আমার চাই, ওই আলোর দীপ্ত ঝলকানি আমার চাই। তার ওই তেজি চোখের দৃষ্টিতে আমি আজীবন দৃষ্টি স্থাপন, দুঃসাহস দেখাতে চাই। প্রেমে কঠোর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই পুত্রের চাওয়া বিরোধিতা করে নগরের ধ্বংস ডাকবেন না? 4 দিন এবং 5 রাত্রি যাত্রার পর চন্দ্রনগরে রাজকুমার এবং তার সৈন্যদের ঘোড়া পৌঁছালো চন্দ্রনগরের রাজপ্রাসাদে। তাদেরকে দেখতেই অতি আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন রাজা। দ্রুত তাদের বিশ্রাম এবং আপ্যায়নের ব্যবস্থা করলেন রাজকীয়ভাবে। 2 প্রহর বিশ্রাম নেওয়ার পর রাজা সভা বসালেন। রাজা সিংহাভিলাষ সভায় সমস্ত রাজা সভাসদদের ডেকে সময় ঘোষণা করে দিলেন। পর মুহূর্তে বার্তা পাঠালেন কন্যার কাছে। রাজকুমারী কক্ষের সামনে গিয়ে বন্ধ দুয়ারে অপেক্ষা করলেন বার্তাবাহক। দাসীকে বলতেই তিনি ভীতু মুখে বললেন, মাননীয় বার্তাবাহক, রাজকন্যা কিছুক্ষণ পূর্বেই আহার করেছেন। আমাকে বলে দিয়েছেন উনি এই মুহূর্তে বিশ্রাম নেবেন এবং ওনাকে যেন কেউ বিরক্ত না করি। এখন ডাকলে যদি উনি আমার উপর রেগে যান। বার্তাবাহক ক্ষণকাল নিশ্চুপ রইল, এরপর নিজেই দুয়ারে টোকা মেরে বললেন, রাজকুমারীর রাজকীয় বার্তা আসিয়াছে, দয়া করে ইহা শ্রবণ করুন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। এর মধ্যেই দুয়ার খোলার আওয়াজ এলো। রাজকন্যা খোলা দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়ালেন। বাহক পড়তে আরম্ভ করলেন, রাজকুমারী অতৃপ্তা চন্দ্রনগরের রাজকুমার অভিরূপ সিং কিছু প্রহর পূর্বেই প্রসাদে প্রবেশ করিয়াছেন। শীঘ্রই সভা বসিবে, তাহার করা অপরাধের শাস্তিও তিনি পাইবেন। অনুগ্রহপূর্বক উক্ত সভায় উপস্থিত থাকিবার জন্য রাজা স্বয়ং তোমাকে আমন্ত্রণ জানাইয়াছেন। আশা করিতেছি রাজার মান রাখিবেন। পত্রের লেখা শ্রবণ করতে রাজকন্যা খুশি হলেন। সেই খুশির উপস্থিত হিসেবে তার ঠোঁট, মুখ, চোখ ও উজ্জ্বল দেখালো। সবার সময় জানার পর কক্ষে প্রবেশ করে মখমলের ময়ূরাক্ষী পোশাকটা পরিধান করলেন। মুখের উপর পাতলা কাপড়টা বেঁধে ব্যক্তিগত দাসীদের নিয়ে যাত্রা শুরু করলেন রাজার দরবারের দিকে। জনপূর্ণ সভায় প্রবেশ করতেই সকলে আসন ছেড়ে রাজকন্যাকে কুর্নিশ করে অভিনন্দন জানালেন।
তবে আসন ছাড়লেন না রাজকুমার। তিনি চরণের উপর চরণ তুলে আত্মদাম্ভিকতা নিয়ে বসে রইলেন। তার দৃষ্টি নিষ্পলক ভাবে রাজকন্যার চোখের দিকে নিক্ষেপ করা রয়েছে। রাজকুমারকে ওভাবে বসে থাকতে দেখে অপমানিত হলেন তিনি। এক ঝলক তাকে ফুসতে ফুসতে বসে পড়লেন নিজস্ব আসনে। কিছুক্ষণ পর পর দৃষ্টি নিক্ষেপ করছেন রাজকুমারের দিকে। হুট করে অভিরূপ সিং ভরা রাজসভায় মুখ খুললেন, চরম নির্লজ্জতা পরিচয় দিয়ে বললেন, রাজকুমারী, এভাবে তাকাবেন না। আপনার ওইটা দৃষ্টি নই, দাঁড়ানো তীরের ফলা। প্রতিনিয়ত জখম হচ্ছি আমি। সাথে সাথেই রাজা স্নেহা বিলাস রাজকন্যার দিকে তাকালেন। উপস্থিত সকল রাজসভাসদের দৃষ্টি এখন তার দিকে। সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছেন। অস্বস্তিতে হাসপাস করে উঠলেন রাজকন্যা। হতবিহ্বল হয়ে ক্ষোভ মিশ্রিত চোখে তাকালেন রাজকুমারের দিকে। কণ্ঠে তেজ নিয়ে বললেন, যারা নারীদের সম্মান করতে জানে না, কোমল পশু প্রাণীদের প্রতি দয়া করতে জানে না, তাদের উপর শুধু ধারালো দৃষ্টি নয়, সরাসরি তলোয়ার ছোড়া উচিত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই গল্পটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্ট 3 আনবো কিনা না আনবো এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।